শেরপুর ৩ থেকে মোহাম্মদ মাহমুদুল হক রুবেল আমার পাশেই দাঁড়ানো, তিনি আজকে শপথ নিয়েছেন। আর রেজাউল করিম বাদশাহ ৪১ বগুড়া ৬ সেখান থেকে শপথ নিয়েছেন। আমাদের দুজন শপথ নিয়েছে আজকে। এ নিয়ে আমাদের সদস্য সংখ্যা হলো ২১০। বিএনপি থেকে নির্বাচিত সদস্য সংখ্যা ২১০ জন। আর দুইটা আসনে এখনো নির্বাচন হয়েছে, কিন্তু ফলাফল ঘোষণার মধ্যে রয়েছে, এটা আর বাকি আছে দুইটা আসন। এ হলো বিষয়। আজকে শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান সাহেব দুইজন এমপি এবং অন্যান্য সদস্যবৃন্দ যারা উপস্থিত ছিলেন তাদের সকলের উদ্দেশ্যে যে কথা বলেছেন তা হলো এই: কেউ কোনো আইন হাতে তুলে নেবেন না। এটা হলো অন্যতম ইম্পর্টেন্ট কথা। দুই হলো আমরা মানুষের কল্যাণের জন্য নির্বাচিত হয়েছে, কাজে মানুষের কল্যাণ নিশ্চিত করাটা আপনাদের দায়িত্ব। দুজনে এমপিকে দিয়েছেন। ৩ নম্বর হলো যে কোনো সমস্যা যদি থাকে, কোথাও যদি সমস্যা উদ্ভব হয়, তাহলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন এবং প্রয়োজন হলে আপনারা আমাকেও জানাবেন, আমি চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই আপনারা কোনো আইন হাতে নেবেন। আর ৩ নম্বর হলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব পালন করা দরকার আপনারা সেই দায়িত্ব পালন করবেন সংসদে এবং সংসদের বাইরে। আর ৪ নম্বর হলো যে আমরা রিয়েলি একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে চাই, একটা মানবিক রাষ্ট্র করতে চাই। একটা কল্যাণমুখী এবং মানবিক রাষ্ট্র করার ক্ষেত্রে আপনারা আজকের আমার টুলস আমার হ্যান্ডস, কাজে সেইভাবে আমরা যাতে করতে পারি তার জন্য আপনারা দায়িত্ব পালন করবেন এবং সেভাবে কাজ করবেন। আপনাদের একটা খবর দিয়ে এর সাথে খবরটা দেওয়া দরকার বলে মনে করি যে পার্লামেন্ট চলছিল এমন সময় যখন নির্বাচন হচ্ছে শেরপুরে, একজন মাননীয় সদস্য, বিরোধী দলীয় একজন মাননীয় সদস্য, আমাদের বন্ধু, তিনি দাঁড়িয়ে বললেন এইমাত্র খবর এলো যে আমাদের একজন জামাতের কর্মী, মানে সেক্রেটারি জেনারেল, তিনি নিহত হয়েছেন বা ছাম্বরি কেউ একজন নিহত হয়েছে ইন্ডিয়ান লীলে রাজন। এখন কোশ্চেন হলো ইন্ডিয়ান লীলে তো পাঠ করছে, লোকটা মারা যায়নি, এখন লোকটা জীবিত আছে। এই বিষয়টা উনি পার্লামেন্টে উত্থাপন করেছেন। আমি নেক্সট সেশন যেদিন হবে সেদিন হয়তো পার্লামেন্টে এটা এক্সপান্স করার জন্য বলবো। এবং আপনাদের এটা জানিয়ে রাখি, এরকম কিছু ভুয়া মিথ্যা তথ্যের উপরে অনেক সময় সিদ্ধান্ত হয়, অনেক মানুষ মনে করে সত্যি সত্যি এরকম ঘটনা, কিন্তু বাস্তবতা যাচাই করা হয় না। আমি বিশ্বাস করতে চাই যে বাস্তবতা যাচাই নিরিখেই পার্লামেন্ট বিরোধী দলীয় সদস্যরা দায়িত্ব পালন করবেন। সেই সাথে আরো একটা কথা আপনার বলতে চাই, আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে আমরা যেদিন সেশন বসেছে সেদিন আমরা পার্লামেন্টে পার্লামেন্টে প্লেস করেছি ১৩৩টা অধ্যাদেশ। ১৩৩টা অধ্যাদেশ আমরা স্ক্রুটিনির জন্য একটা বিশেষ কমিটি করেছি, প্রথম দিনই করেছি। সেই বিশেষ কমিটিতে মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ এবং আমাদের সরকার দলীয় সদস্যবৃন্দ সবাই এখানে চুলচেরা বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করার পরে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ১৬টা অধ্যাদেশ আমরা এটা আরো বিশ্লেষণ করতে হবে এবং অ্যামেন্ডমেন্ট আনা দরকার, সেই জন্য এটা আমরা পরবর্তীতে ডেফার করব। আর ১১৭টা আমরা পাশ করব, এইটি হলো সিদ্ধান্ত ওখানে। এবং ইউনিমাস সিদ্ধান্ত হয়েছে আমরা ১১৭টা পাশ করব। সেইখানে আমরা ১১৭টা পাশ করেছি। তার জন্য আমরা সময় পেয়েছি। আমরা ২ তারিখে রিপোর্ট পেশ করেছি পার্লামেন্টে, আপনারা লক্ষ্য করেছেন। ৩ তারিখ ৪ তারিখ ছিল শুক্র এবং শনিবার, ৫ তারিখ হলো রোববার। ৫ থেকে ৯ তারিখের মধ্যে আমাদের পাশ করতে হবে। ৫ থেকে ৯, ৫, ৬, ৭, ৮, ৯, টোটাল ৫ দিন পেয়েছি আমরা ১১৭ অধ্যাদেশ। বাংলাদেশের ইতিহাসে ১১৭ অধ্যাদেশ 5 দিনে পাশ করার ইতিহাসে এটা প্রথম, এটা নজিরবিহীন। একটা অধ্যাদেশে এমনও আছে যেমন ২০০ পৃষ্ঠা বই ছাপতে হয়েছে, তার ৯০০ কপি ছাপতে হয়েছে। কাজে বিজেপির সে লোকেরা গত ৪ দিন ঘুমাতে পারে না, সেই 4 দিন 5 দিন হোম মিনিস্ট্রি মানে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি ঘুমাতে পারে নাই। আমি তো পার্সোনালি ঘুমাই নাই। এই সেক্রেটারিয়েটেরও যারা সংশ্লিষ্ট আইন শাখা, বিশেষ করে সচিব যারা আসছেন, তারা কেউ একটুলি রাত্রে ঘুমাতে পারে না। আমরা মূলত ঘুমিয়েছি গতকালকে রাতে। কাজে ১১৭টা অধ্যাদেশ পাশ করতে গিয়া শেষ মুহূর্তে আমাদের বিরোধী দলীয় বন্ধুরা একটা ঠুনকো বিষয় নিয়ে তারা ওয়াকআউট করেছেন। আমরা খুব দুঃখ পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে আমি দুঃখ পেয়েছি, আমাদের সংসদেও আমরা দুঃখ পেয়েছি। কারণটা হলো এরকমের, যে বিষয়টা বলেছি জাতীয় জাদুঘর, একটা মুক্তিযোদ্ধা জাদুঘরের কথা বলেছি আমরা, মুক্তিযোদ্ধা জাদুঘর হবে। আর তার মুক্তিযোদ্ধা জাদুঘর কেবল নতুন, এটা ৭১ সাল থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত সবকিছু ধারণ করবে, এটা আমরা চাই। সেটা ধারণ করার ক্ষেত্রে তার ডেভেলপমেন্টের কাজ অনেক। ডেভেলপমেন্টের কাজটা মন্ত্রী যদি থাকে তাহলে তার সহজ হয়, এবং যে কোনো ডেভেলপমেন্টের কাজে, উন্নয়নের কাজে মন্ত্রী দরকার। সকল মন্ত্রণালয় মন্ত্রী আছে, এখানে আমরা সংশোধন করে আমাদের একজন মাননীয় প্রাইভেট মেম্বার, তিনি সংশোধন করে বলছে এখানে মন্ত্রী দেখতে থাকলে ভালো হবে, মন্ত্রী প্রতিমন্ত্রী। তো এটা থাকার জন্য বলেছে। আর একটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে যে কোনো লোক অনির্দিষ্টকাল পর্যন্ত থাকতে পারবে, সেটা নির্দিষ্ট করা। এবং সরকার চাইলে, যেমন ধরেন এইখানে কাজ করছেন যেটা সঠিক না, বেঠিক কাজ করছেন, তখন সরকার চায় না যে এই লোকটা কাজ এখানে করুক এবং অন্যায় করুক। এখন সরকার চাইলে তারে এখান থেকে বের করে দিতে পারবে।
এই প্রভিশন সব জায়গায় আছে। এটাই হলো ইসেন্স অফ দ্য ল। কিন্তু সেইটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা ছিল না, অ্যামেন্ডমেন্ট আছে। এই দুইটি অ্যামেন্ডমেন্টের কারণে তারা সরকার থেকে মানে ওয়াক আউট করেছেন। ওয়াক আউট গণতন্ত্রের একটা অংশ, তাদের পার্সোনাল রাইট আছে, সংসদীয় দলের রাইট আছে, সেটা আমি বলি, সেটা তারা করুক। কিন্তু কথাটা হলো এরকম একটা বিষয় আপনারা বুঝতে পারা উচিত বলে আমি মনে করি। ধরেন একটা জিনিস হইলো, সেইখানে দায়িত্ব কেউ নিবে এবং সেটা সংগঠিত হবে এবং সেটার বিনির্মাণ হবে, বিনির্মাণের তো কেউ কাজ নিতে হবে। সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে চলে, এইখানে সমস্যা হলো কোথায়? সকল মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ হেড হলো মন্ত্রী, ফাইন্যান্সিয়াল অথরিটি হলো মন্ত্রী, বাজেট আনবে মন্ত্রী, উন্নয়ন হবে মন্ত্রী। আচ্ছা মন্ত্রী গেল না, কিছু গেল না, এখানে টাকা আসলো না, আপনারা কি আমরা এখানে উন্নয়নটা হবে কেমন? এটি জুলাই জাদুঘরটা আমরা কেমনি করবো? আমরা যেটা করতেইছি। আর 71 সাল থেকে শুরু করে সকল অধ্যায়কে 71 সালের স্বাধীনতাকে আমরা আনতেছি, আমরা আনতে চাই 75-এর দুর্ভিক্ষকে, 74-এর দুর্ভিক্ষকে, আমরা আনতে চাই 75-এর বাকশালকে, আমরা আনতে চাই 90 গণ আন্দোলনকে, আমরা আনতে চাই 24শে জুলাই আন্দোলনকে, সবটাকেই তো ধারণ করতে চাই। এটা তো কোনো মানে জাদুঘর না, এটা তো একটা জীবন্ত বিষয় হবে। জীবন্ত বিষয়, একজন মন্ত্রী থাকবে না, তাহলে সে কাজটা করবে কি? গণতন্ত্র একটা আস্থার জায়গা হইতে হবে, এটা হলো ফার্স্ট। আমার আস্থা জায়গা যদি হারিয়ে ফেলি, তাহলে কিন্তু গণতন্ত্রের ইসেন্সটা, গণতন্ত্রের বিউটিটা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা যেটা আমরা করতে চাই সেটাই নষ্ট হবে। গণতন্ত্রের একটা আস্থার জায়গা। বিরোধী দল আমাকে বিশ্বাস করবে, আমিও বিরোধী দলকে বিশ্বাস করব, এটাই হলো গণতন্ত্রের একটা অন্যতম মানে বড় দিক। আচ্ছা আপনাকে আমি আপনার সমালোচনা করব, সেই জন্য আমরা ঐক্যমত হইতে হবে যে আপনার সমালোচনা করব, আপনি গ্রহণ করবেন, সেজন্য আমরা ঐক্যমত যে আপনি গ্রহণ করবেন। আমি প্রথম থেকেই বলে আসছি যে পার্লামেন্ট প্রাণবন্ত হবে তা নয়, প্রাণবন্ত হবে কিন্তু পার্লামেন্ট হবে এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সকল সমস্যা আলোচনা হবে পার্লামেন্টে, সেজন্য আমি ইনভাইট করেছি। এখানে তর্ক হবে, বিতর্ক হবে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের রুলস অফ প্রসিডিউরে যে পদ্ধতি নেই, যেমন প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টে আমি বিরোধী দলে বসতাম, আপনারা জানেন আমি কাজ করেছি, প্রতিটি অ্যামেন্ডমেন্টে 2 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। একজন সদস্য 2 মিনিট কথা বলতে পারে, তাই অ্যামেন্ডমেন্ট সহ আর অন্যান্য সকল বিষয়। কিন্তু মাননীয় স্পিকার সেই সব খণ্ডন করে তাদের 10 মিনিট করে বক্তৃতা দিতে সময় দিয়েছেন প্রত্যেকটা বিলে, যেটা তারা বলতে চাইছিলেন। নোট অফ ডিসিশন তারা দিয়েছেন। আর যেগুলো হয়েছে সেগুলো আমরা রিপোর্ট পেশ হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, পার্লামেন্টে পেশ হয়েছে, এভাবে তারা তখনো কথা বলেনি। আমি কোনো দোষ দেই না, হয়তো বুঝতে পারি নাই বা অথবা আমরা বুঝতে পারি নাই। রিপোর্টটা কাগজে প্রিন্টেড আকারে, আমার কাছে এই মুহূর্তে বই নেই, আমরা গতকালকে দেখিয়েছি, প্রিন্টেড আকারে আসছে সেই রিপোর্ট, প্রিন্টেড আকারে। এবং এইগুলো আমরা যেমন ধরেন গুম কমিশন, গুম কমিশন একটা বিল। আচ্ছা আমাদের সালাউদ্দিন সাহেব হোম মিনিস্টার, তিনি গুম হয়েছিলেন না? আমাদের ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন না? আমাদের চৌধুরী আলম গুম হয়েছেন না? আমাদের শত শত কর্মী গুম হয়েছে না? আমরা কি এটার বিপক্ষে না পক্ষে? আপনারা বলেন তো, আপনাদের সেন্স বলেন কি? তা আমরা পক্ষে। এখন এইখানে আছে একটা লোক গুম করে যদি কেউ, তাকে সামান্য পরিমাণ সাজা দিয়ে তারে মাফ করা যেতে পারে। আমরা এটাকে ক্যাপিটাল পানিশমেন্ট আনবো, তাদের অ্যামেন্ডমেন্ট আনতে হবে, করা যাবে কি? অ্যামেন্ডমেন্ট আনতে হলে তো ওনাদেরও সহযোগিতা লাগবে, আমাদের কাজটা করতে হবে। আমি নিজে দাঁড়িয়ে বলেছি, আপনারা শুনেছেন, নেক্সট সেশনেই আমরা সবগুলো বিল আনবো, চুলচিরা বিশ্লেষণ করার সুযোগ পাবেন। ওনারা বলেছেন যে আমরা বিলগুলো, এটা সত্যি কথাই যে বিলগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যায়নি, এটা সত্যি কথাই। সাধারণত 2 দিন আগে 3 দিন আগে বিল দেওয়া হয়, এটা পাইনি। সেই জন্য পাওয়ার জন্য আমরা এই পদ্ধতি করেছি, নেক্সট সেশনে যখন আমরা বিলগুলো আনবো তখন তারা সব বিলে চুলচিরা বিশ্লেষণ করতে পারবে, আমাদের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টও করতে পারবে এবং আমরা শক্তিশালী বিল করতে পারবো। সেই কাজটা আমরা নেক্সট সেশন পর্যন্ত আমরা বিশ্বাস করবো না। এই সংসদ 5 বছরের জন্য গঠিত, আমরা বহু যুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, বহু যুদ্ধ করে আমরা এখানে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে এইটা 5 বছর চলবে। এখন সংসদের বয়সে আমরা এই চালিয়েছি কয়দিন, আজকে ধরেন সব মিলিয়ে ধরেন 5 দিন, আর 1 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন সংসদ চলছে, 8 দিন বা 9 দিন সংসদ চলছে, 13 দিন। 13 দিনের মধ্যে বন্ধ আছে, কিন্তু ধরে নিয়ে আমাদের সংসদ চলছে এই ধরেন 13 দিনই চলছে বা 15 দিন। 15 দিনের সংসদে আস্থিরতার কোনো সুযোগ নেই, সুযোগ করা উচিত না। আমরা একত্রিত হব, আমরা চাই আমাদের বিরোধী বন্ধুরা আমরা যেটা বলছি সেটা বুঝবেন এবং তারা মানে কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এবং আমরা পার্লামেন্টকে একদিকে যেমন প্রাণবন্ত করতে চাই, আর একদিকে পার্লামেন্টকে করতে চাই সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু, এবং জাতীয় সকল সমস্যা সমাধান হবে এখানে। এই জন্য তর্ক চাই, বিতর্ক চাই। আপনার একটা সমগ্র শরীর না, আপনি বলছেন যে আপনি কিন্তু হেঁটে যাবেন, আপনি তো হেঁটে যাচ্ছেন স্বাভাবিকভাবে, হঠাৎ করে একটা কাঁটা ফুটতে পারে না? এই জন্য আপনি আপনার নিজের প্রতি আস্থাহীন হয়ে যাবেন যে আমি আর বাইসে থেকে লাভ কি, পায়ে একটা কাঁটা বিঁধল। এটা বুঝতে হবে। আমি এই কথাটা আগেই ব্যাখ্যা করেছি
ঐকমত হয়েছে, একজন প্রাইভেট মেম্বার্স ইয়ে দিয়েছে, বিল দিয়েছে, মানে কি বলে অধ্যাদেশে একটা সংশোধনী দিয়েছে, যেই এটা তো আমি প্রথমেই বললাম জুলাই জাদুঘরটা হবে। জুলাই জাদুঘরের প্রশ্নে আমরা এটা নির্মাণ করার জন্য কে করবে? সকল মন্ত্রণালয়ের মন্ত্রী এর প্রধান, সবকিছুর মন্ত্রণালয়। এইখানে মন্ত্রী প্রধান হলে অসুবিধার কি? এটি তো আমরা বললাম 71, আমরা 74, 75, 90 আন্দোলন এবং আমরা 24 জুলাই গণ আন্দোলন সবটাকে ধারণ করবো। এটা তৈরি হবে নতুন, এটা তো পুরাতন কিছু না। নতুন ভাই শোনেন, নতুন তৈরি হবে। এটা বিলের প্রশ্ন আছে, কনস্ট্রাকশন প্রশ্ন আছে, বিনির্মাণের প্রশ্ন আছে। কে করবে বলেন তো? আমি 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 হইলাম, কেউ একজন হইলো, ওনাকে বানাইলাম, উনি হওয়ার পরে কি করতে পারবেন? উনি বলছে যে এখানে মন্ত্রী হলে ভালো হয়। এই তো এই অপরাধ করেছে, অপরাধ এই পর্যন্ত। আর দ্বিতীয় অপরাধ করেছে সেটা হলো এই যে সরকারে এইখানে যে বসবে সে যদি সরকার পছন্দ না করে তাহলে তাকে বাইর করে দিতে পারবে। সব আইনে এটা থাকে, সব আইনে আছে, এটা ইসেন্স অফ দ্য ল এর এটা আছে। কাজে এই দুইটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে, এই যে আস্থাহীন হয়ে গেল। তারপর আমি দাঁড়িয়ে বললাম যদি আপনারা চান ঠিক আছে আমরা এটা বাতিল করবো, কিন্তু বিলটা পাস হয়েছে, দরকার এই সেশনে নিয়ে আসবো, এতে আস্থাহীন আর কি আছে?